evening everybody. Let's start today's class. আমরা আছি IELTS কোর্স নিয়ে। IELTS কোর্স ইউটিউবে EF এর তরফ থেকে তোমাদের জন্য আমরা স্টার্ট করেছি। This is day number 3, okay? This is our third class. First classে আমরা কি দেখলাম? IELTS এর একটা introduction দেখলাম। Every basic details, the essential necessities that you would like to know about IELTS, we have discussed in that episode. Day 2 তে আমরা নম্বর বিভাগ নিয়ে ডিসকাস করলাম। তার মানে কি রকম কোশ্চেন পেপারটা হবে, কত মার্কস আছে কোন কোন সেকশনে, every basic details on that has been discussed. যারা আমাদের নতুন ফ্রেন্ডস আজকে ওয়াচ করছো আর আগের এপিসোডস গুলো মিস করে গেছো, দেখতে চাও, লিংক ইজ देयर ইন দ্য ডেসক্রিপশন বক্স বিলো, ডু চেক ইট আউট ইফ ইউ ওয়ান্ট। তো তোমরা জানো যে IELTS এর একাডেমিক বলো বা জেনারেল এক্সাম বলো, আমাদের চারটে মেন পার্টসে এক্সামিনেশনটা কন্ডাক্ট করা হয়ে থাকে। একটা আমাদের রিডিং সেকশন থাকে, লিসনিং, রাইটিং আর স্পিকিং। আজকে আমরা যে বিষয়ের উপরে ফোকাস করব সেটা হলো রাইটিং সেকশন। রাইটিং সেকশন নিয়ে আমরা ডিসকাস করব ফর দি একাডেমিক এক্সাম। সো আমি আজকে সিলেক্ট করেছি তোমাদের জন্য IELTS একাডেমিক এক্সামের রাইটিং এর টাস্ক 1টা। দেখো একাডেমিক যেটা আছে ওটা কিন্তু জেনারেল এক্সামের থেকে বেশি লোক দিয়ে থাকে। তো আমার মনে হলো যে আগে যদি ফার্স্টে একাডেমিকটা দিয়ে স্টার্ট করি তোমাদের জন্য বেশি হেল্পফুল হবে, ওকে, অ্যাজ ইটস আ লিটল মোর পপুলার, রাইট? তো চলো, রাইটিং সেকশনে সবসময় মাথায় রাখতে হবে, লাস্ট এপিসোডেও আমি বলে দিয়েছি যে দুটো মূলত প্রশ্ন তোমরা পাবে রাইটিং পোর্শনে, ওকে, যেটাকে আমরা নাম দিয়ে থাকি টাস্ক 1 আর টাস্ক 2। খুব সহজ করে বোঝালে দুটো প্রশ্নর যে প্রথম প্রশ্নটা সেটাকে আমরা বলবো টাস্ক 1, আর যে 2 নম্বর কোয়েশ্চেনটা থাকবে রাইটিং এ সেটা হলো টাস্ক 2, ওকে। এই হয়ে গেল তোমার পুরো কোয়েশ্চেন পেপার সর্টেড। কোয়েশ্চেন পেপারে কি কি থাকে সেটা কিন্তু আমি অলরেডি লাস্ট এপিসোডে বলে দিয়েছি, ছটপট আর একটু বলে দিচ্ছি। পাই চার্ট থাকতে পারবে, বোর্ডে আছে পাই চার্ট ফর ইউ, লাইন গ্রাফ থাকতে পারে, কোনো ছবি, কোনো সিটি, একটা ডায়াগ্রাম, ইউ নো, লাইক আ পিকচার ডায়াগ্রাম থাকতে পারে ইন টার্মস অফ সে দ্য কনস্ট্রাকশন or maybe a housing complex, এরকম কিছু একটা, ধরো মেবি নুডল বানানো হচ্ছে, সো ম্যানুফ্যাকচারিং অফ দ্য নুডল, এই যে প্রসেসিংটা আছে, কিভাবে ডোটা বানানো হলো, কিভাবে এটা মেশিনে যাচ্ছে, কাটা হচ্ছে, প্যাকেজিং হচ্ছে, অল দ্যাট, এরকম কিছু ছবি থাকতে পারে। সো এটা একটা হলো। তাহলে কি কি বললাম? পাই চার্ট হতে পারে, লাইন গ্রাফ হতে পারে, একটা ছবি থাকতে পারে কোনো খাবার বানাবার, হাউজিং কমপ্লেক্স, হোয়াটএভার। আবার কি থাকতে পারে? বার গ্রাফ থাকতে পারে, ওকে। সো এইরকম ধরনের কিছু একটা পিকচার থাকবে তোমাদের জন্য, যেই ছবিটা তোমাদেরকে সেন্টেন্স ফর্মে এক্সপ্লেন করতে হবে, যে ছবিটাতে কি ইনফো দেওয়া আছে, কি ইনফরমেশন দেওয়া আছে, সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে থ্রু সেন্টেন্সেস অ্যান্ড গুড ওয়ার্ডস অ্যান্ড গুড ভোকাবুলারি, অলরাইট? এখানে কিছু রেলেভেন্ট কম্প্যারিজনস মানে তুলনাও তুমি করতে পারো, সেটা কোয়েশ্চেনে যেরকম থাকবে সেভাবে তোমরা আনসার করবে। এটাই হচ্ছে আমাদের IELTS রাইটিং টাস্ক 1। টোটাল নাম্বার অফ ওয়ার্ডস 150 থাকছে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ড লিমিট। তোমরা চাইলে ওয়ার্ড লিমিট একটু ক্রসও করে যেতে পারো, কিন্তু অবশ্যই 150 নিচে লেখাটা ঠিক হবে না। ট্রাই টু মেনটেন দ্য ওয়ার্ড লিমিট দ্যাট ইজ 150, বাট ইউ মে এক্সিড ফিউ ওয়ার্ডস হিয়ার এন্ড দেয়ার, ওকে। কোয়েশ্চেন নাম্বার 2, লাস্ট পার্ট যেটা আছে, টাস্ক 2 বলে যেটাকে বলা হয়, সেটা হচ্ছে এসে, ওকে। একাডেমিকের কথা বলছি, IELTS একাডেমিক টেস্ট রাইটিং টাস্ক 2, এসে থাকবে। এসেটা ওয়ার্ড লিমিট হচ্ছে 250। আবারও 250 ওয়ার্ড লিমিটটা আমাদের কিন্তু ম্যাচ করা উচিত, তার একটু বেশি হলে ক্ষতি নেই, বাট কম হলে কিন্তু ঠিক না। বাট আজকে আমরা টাস্ক 2 নিয়ে কিছু ডিসকাস করব না। টাস্ক 1-এরই আমরা পাই চার্ট কোয়েশ্চেন থাকলে কিভাবে সেটা সলভ করব, তার কি ট্রিক্স আছে, সেটা নিয়ে আজকের লেসন। So come on, let's quickly read the question on the board. All right,
So pie chart, average percentages of sodium, saturated fats and added sugars in typical meals consumed in the USA. Okay, USA te je lokjon ache, the citizens of USA, tara kotota sodium tader khabare niচ্ছে, কতটা স্যাচুরেটেড ফ্যাটস তাদের খাবারে তারা ইনটেক করছে, কতটা অ্যাডেড সুগারস তারা কনজিউম করছে। ওকে, দিনের টিপিক্যাল যে মিলস গুলো হয়, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, যে টিপিক্যাল যে মিলস গুলো আমরা করে থাকি, এই মিলস এর মধ্যে ওকে কতটা পরিমাণে তারা সোডিয়াম, স্যাচুরেটেড ফ্যাটস আর অ্যাডেড সুগারস নিচ্ছে, খাচ্ছে, ওকে, সেটার উপরেই এই পাই চার্টটা আছে, যেখানে আমরা তিনটে পাই চার্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে তোমার স্যাচুরেটেড ফ্যাটস এর উপরে আছে, আর এই যে আছে এটা, এই পাই চার্টটা, এটা হচ্ছে ফর অ্যাডেড সুগার। ওকে, সো এই যে ডায়াগ্রামটা দেখছো, এখানে নিচে চলে এসো, এখানে দেখো ব্রেকফাস্টের যে ছবিটা আছে, এই রকম হরিজন্টাল, like not really horizontal, little slanted lines, এরকম slanted lines টানা আছে, অর্থাৎ এইটা হচ্ছে তোমার ব্রেকফাস্ট। যে ব্রেকফাস্ট পোরশনটা এই পাই চার্টে, সেটা হচ্ছে এই ব্লু, এই বাঁকা বাঁকা লাইনস গুলো, এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। 14% লোক সোডিয়াম খাচ্ছে দেখো ইউএসএ তে ব্রেকফাস্টে। কত পার্সেন্ট লোক সোডিয়ামটা ইনটেক করলো, খেলো? 14%। সো এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট নোট করো যে ব্রেকফাস্টে স্যাচুরেটেড ফ্যাট মানুষ 16%, 16% খাচ্ছে, আবার এখানে অ্যাডেড সুগার যেটা আছে সেটাও আবার ব্রেকফাস্টে সেম 16%ই কিন্তু মানুষ ইউএসএ তে খাচ্ছে। দুটো পার্সেন্টেজ কিন্তু মিলে গেল। এইবারে দেখো লাঞ্চে দেওয়া আছে এই যে পোলকা ডটস, মানে এই যে ডট 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 ব্লু ডটস গুলো রয়েছে, এইটা হচ্ছে লাঞ্চের সাইন। ওকে, সো আমরা দেখছি 29% লোক, 29% ইউএসএ যারা সিটিজেন্স আছে তারা কি করছে? 29% লাঞ্চে সোডিয়াম খাচ্ছে, আর 26% মানুষ ইউএসএ এর লাঞ্চে স্যাচুরেটেড ফ্যাট ইনটেক করছে। কারেক্ট? আচ্ছা, আর অ্যাডেড সুগার কতটা খাচ্ছে লাঞ্চে? 19%। অ্যাডেড সুগার 19% খাওয়া হচ্ছে ইউএসএ তে। এবারে আমরা চলে যাব এই রেড মার্কটা, ঢেউয়ের মতো দেখো ওয়েভস করা আছে, এই যে এটা অনেকটা পোরশন জুড়ে সোডিয়াম মানুষ ডিনারে কনজিউম করছে, এটা কিন্তু ডিনারের সাইন। এই দেখো ডিনার লিখে দিয়েছি লাল রঙের, এই যে হরিজন্টাল, again I'm saying horizontal, horizontal like waves, ঢেউয়ের মতো এই যে রেড কালারের আছে। সো এইটা ডিনারের সাইন, যে ডিনারে 43% মানুষ কিন্তু ডিনারে সোডিয়াম খেয়ে ফেললো, আবার 37% যে মানুষ আছে ইউএসএ তারা 37 পার্সেন্টেজ লোকজন স্যাচুরেটেড ফ্যাটস কিন্তু তারা ইনটেক করছে, মানে খাচ্ছে, দে আর টেকিং ইট, দে আর ইটিং ইট, দে আর হ্যাভিং ইট, রাইট? সো এন্ড এখানে আমরা যদি দেখি এটা একটু কম আছে, দেখো এটা কিন্তু ডিনারে অ্যাডেড সুগারটা বেশ কম আছে, 23% আছে, তাই না? অ্যাডেড সুগারটা 23% মানুষ তারা ডিনারে অ্যাডেড সুগার খাচ্ছে। লাস্ট যেটা রেড কালারের পোলকা ডটস, মানে ডট 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 ইন রেড, এই স্ন্যাক্স, এটা হচ্ছে স্ন্যাক্স। স্ন্যাক্সে দেখো খুব অল্প লোকজন সোডিয়াম খাচ্ছে, স্ন্যাকিং করছে সোডিয়ামে 14%, আর এখানে স্যাচুরেটেড ফ্যাট স্ন্যাক্সে কতটা পার্সেন্টেজ আছে? 21% only. And over here there is a big twist. You can see added sugar যদি তোমরা দেখো, added sugar 42% মানুষ স্ন্যাক্সে added sugar কিন্তু খাচ্ছে। তাহলে ম্যাসিভ, প্রচুর লোকজন কিন্তু 42% দেখা যাচ্ছে added sugar নিচ্ছে, তারা স্ন্যাকিং করছে যখন। ওকে, so I hope that the question is fully clear to everybody, okay, out there.
যারা যারা আমাদের এই এপিসোডটা দেখছো, আশা করি এই পুরো কোয়েশ্চেনটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ভয় পেও না, খুব ইজিলি কিন্তু আমরা এই পুরো কোয়েশ্চেনটা আজকের এপিসোডেই সলভ করব। পুরোটা আমি তোমাদের জন্য লিখে দেখাবো। ওকে, so now coming to the question again, what is the exact question? Question is, এখানে যে ছবিটা আমরা দেখছি, you need to analyze the pie chart, explain it in words and make relevant comparisons wherever necessary. এই ছবিটা অ্যানালাইজ করে যে ডেটাটা আছে সেটা শেয়ার করতে হবে, আর যেখানে কম্প্যারিজন রেলেভেন্ট সেখানে আমাদের কম্প্যারিজনস করে দেখাতে হবে। এটাই কোয়েশ্চেন। এবার ভালো করে মন দিয়ে শোনো, যখন আনসার করছো তোমরা একাডেমিক রাইটিং টাস্ক 1-এ, যেটাই তোমার কোয়েশ্চেন থাক, সেটা পাই চার্ট নাও থাকতে পারে, লাইন গ্রাফ থাক বা বার গ্রাফ থাক বা কোনো একটা ডায়াগ্রাম থাক, whatever the question is, strategy is the same. আমি নানান রকম টিপস আর ট্রিক্স দিয়ে তোমাদের মাথা খারাপ করতে একদম পছন্দ করি না। আমরা যখন ক্লাসে আইএলস কন্ডাক্ট করি, ক্লাসেস নিয়ে থাকি, সো বা আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসও যখন আমরা করিয়ে থাকি, আমাদের কিন্তু স্ট্র্যাটেজিসগুলো কম থাকে, ট্রিক্সগুলো কোয়ালিটি বেসিস থাকে, কোয়ান্টিটি নয়। 50টা জিনিস বলবো, মাথা ঘুরিয়ে গেল, কিছু লাভের লাভ হলো না, এরকম না। একটাই স্ট্র্যাটেজি বলবো, এই স্ট্র্যাটেজিটা ভালো করে মাস্টার করে নিতে হবে। তাহলে পরে যেটাই তোমার কোয়েশ্চেন থাক না কেন টাস্ক 1-এ, এই স্ট্র্যাটেজিটা বুঝতে পারলে কিন্তু তোমরা সেটা খুব ভালো করে কোয়েশ্চেনটা ক্র্যাক করতে পারবে। ইউ উইল গেট দ্য বেস্ট ব্যান্ড স্কোর ইফ ইউ ফলো দিস সিম্পল টেকনিক। ওকে, টেকনিকটা কি? এই টাস্ক 1টা আমাদেরকে ফার্স্ট অফ অল 4টে প্যারাগ্রাফের মধ্যে ফিনিশ করতে হবে। ইউ নিড টু রাইট 4 paragraphs. G-R-A-P-H-S. Okay, how many paragraphs will you write for this task 1? You will write 4 paragraphs. Okay, যেটা আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ, সেটাকে বলা হয় ইন্ট্রোডাকশন। ওকে, ফার্স্ট প্যারাগ্রাফ যেটা ইন্ট্রোডাকশন, সেখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কোয়েশ্চেনটা আছে, এই যে লাইনটা লেখা আছে, এইটাকেই তোমাকে নিজের ভাষায় লিখতে হবে, ওয়ার্ডসগুলো চেঞ্জ করে অন্য ওয়ার্ডস দিয়ে। এই জিনিসটাকে, টেকনিকটাকে বলা হয় প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ করা মানে হলো এই লাইনটা আমি অন্য শব্দ, সিনোনিমস ইউজ করে, অন্য ওয়ার্ডস ইউজ করে আমি এই প্যারাগ্রাফটা লিখবো। এটা হয়ে গেল আমাদের ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফে আমায় কি করতে হবে? সেকেন্ড প্যারাগ্রাফে দিতে হবে ওভারভিউ। কি দিতে হবে? ওভারভিউ দিতে হবে। ওভারভিউতে এই ছবিটা পুরোটা দেখে একটা ব্রড আন্ডারস্ট্যান্ডিং, তোমার মোটা মোটা যেটা তুমি বুঝতে পারছো, বড় বড় করে যেটা তোমার চোখে ফুটে আসছে, ম্যাক্রো অ্যানালিসিস বলে এটাকে, যে মেইন ইনফোটা তোমাকে দিতে হচ্ছে তোমার ওভারভিউ প্যারাগ্রাফে। তারপরে আসছে তোমার বডি প্যারাগ্রাফ 1 আর বডি প্যারাগ্রাফ 2। কনক্লুশন কিন্তু থাকছে না। ভেরি বিগ অ্যালার্ট, a warning, a suggestion, a breaking news, whatever you can say. অনেকেই কিন্তু সাজেস্ট করবে তোমাকে কনক্লুশন লিখতে, বাট IELTS writing task 1-এ you do not need a conclusion. তোমার ভিউজ, ওপিনিয়ন ম্যাটার করছে না এখানে। তুমি এই ছবিটাকে ওয়ার্ডসের মাধ্যমে, সেন্টেন্সের ফর্মে তুমি এটাকে প্রেজেন্ট করতে পারছো কিনা, কানেক্টিভিটির সাথে, গুড ভোক্যাবুলারি, গ্রামেটিক্যালি কারেক্ট ওয়েতে ছবিটা তুমি বুঝতে পেরে সেটাকে প্রেজেন্ট করছো কিনা আনসারে, মানে প্যারাগ্রাফে, দ্যাট ইজ হোয়াট ইজ ম্যান্ডেটরি। ইউ ডোন্ট নিড আ কনক্লুশন। কনক্লুশন একেবারেই দরকার নেই। টাস্ক 2-তে তুমি কনক্লুশন দিতে পারো when you are writing an essay. সো তোমরা যদি স্ক্রিনশট নিয়ে নিতে চাও এই কোয়েশ্চেনটার, প্লিজ গো আহেড, ইউ ক্যান টেক আ স্ক্রিনশট। আমি কিন্তু এবার এটাকে মুছে দিয়ে তোমাদের জন্য ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা লিখে দেব। ওকে, সো মুছে দেওয়ার আগে তোমরা যদি দেখে নিতে চাও, দেখে নাও আরেকবার। ওকে, আই হোপ ইটস ডান। সো আমি এবারে বোর্ডটা
ইরেজ করব। I'm going to delete everything for you so that তোমাদেরকে আমি এবারে প্যারাগ্রাফটা লিখে দিতে পারি। তো যখনই আমরা না এই টাস্কটা করব, মাথায় রাখো কয়েকটা টিপস খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমাদের প্যারাগ্রাফটা যেন খুবই কানেক্টেড হয়, ওয়েল কানেক্টেড হয়। ফার্স্ট একটা কিছু দিয়ে দিলাম পয়েন্ট, তারপর একটা কিছু দিয়ে দিলাম। So it has to be very cohesive, coherent. That means well connected. The lexical order of your paragraph should be good. Lexical order মানে কিছুই না, তোমাদের যে vocabulary আছে সেটা যেন খুবই ভালো থাকে। ওকে, দ্যাটস দ্য থিং। আর তোমার গ্রামার যেন ঠিক থাকে, সেন্টেন্স কনস্ট্রাকশন যেন রং না হয়। তাহলে পরে আর কোয়েশ্চেনটা যদি তুমি ভালো করে বোঝো, আন্ডারস্ট্যান্ডিং ভেরি ইম্পর্টেন্ট, না বুঝে তো তুমি করতেই পারবে না। ওকে, সো ফিউ পয়েন্টস দেয়ার। ফার্স্ট অফ অল, আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন। নেক্সট, গ্রামেটিক্যালি কারেক্ট। থার্ড পয়েন্ট, well connected, cohesive and coherent paragraph. And then your lexical order should be good, your grammar, your words, choice of words, your vocabulary should be good. Okay, এই কিছু টিপস যদি তোমরা ফলো করো, you will get again the best band score. আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, don't write it in a mechanical way. খুব মেকানিক্যাল রাইটিং করলে কিন্তু স্কোরটা একটু কম হয়ে যাবে বা অনেকটা কম হতে পারে। তো সবকিছু শেখাবো একটা এপিসোডে, তো এত কিছু বলা পসিবল না। তোমরা তাহলে এতটা ইনফরমেশন নেওয়াটাও আর কি ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? তো আগে আমরা আস্তে ধীরে করে স্টেপ বাই স্টেপ, এক পা করে স্টেপ বাই স্টেপ করে সুন্দর করে তাড়াতাড়ি এগিয়ে যাব আমাদের লক্ষ্যপথে, দ্যাট ইজ টু গেট দ্য বেস্ট ব্যান্ড স্কোর ইন আইএলটিএস, যাতে তোমরা ফরেনে যেতে পারো, বিদেশে যেতে পারো, তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো। চলো ইন্ট্রোডাকশনটা লিখে ফেলি। The 3 pie charts presented capture data describing the possibly detrimental supplements, within brackets I'm writing sodium, okay, within brackets I'm writing sodium, saturated fats, of course added sugar, incorporated within 4 standard American meals. So we have written the introduction paragraph for the pie chart, okay? So আমি কি লিখলাম দেখো, the 3 pie charts presented capture data, এটা কিন্তু ডাটা নয়, okay? ডাটা গুঁড়ো মশলা এটা নয়, এটা data, alright? So the 3 pie charts presented capture data describing the possibly detrimental supplements like sodium, saturated fats, added sugar, incorporated within 4 standard American meals. So তোমরা যদি কোয়েশ্চেন পেপারটা দেখো, যেটা আমাদের কোয়েশ্চেন ছিল, আর এখানে যেটা আমরা প্যারাফ্রেজ করেছি, ওই কোয়েশ্চেনটাকেই আমরা এখানে কিন্তু আলাদা ওয়ার্ডস ইউজ করে লিখেছি। দুটোর কিন্তু তুমি ওয়ার্ডসে ম্যাচ পাবে না। It's actually quite different. This is known as paraphrasing. আর এখানে কোন রকম weak verbs আমরা ইউজ করিনি। Basic verbs like am, is, are, was, were, এগুলো দেখো গোটা প্যারাগ্রাফে একবারের জন্য ইউজ করা হয়নি। We have said capture data, detrimental supplements, incorporated within 4 standard American meals. এই রকম লিখলে
of course examiner impress hobei 100%. Nothing is weak in this paragraph. Okay, paraphrase যখন করছি, it's not that প্রত্যেকটা ওয়ার্ডই তোমাকে চেঞ্জ করে দিয়ে synonyms ইউজ করতে হবে, কিছু ওয়ার্ড সেম থাকলেও হবে, বাট চেঞ্জ তোমায় করতে হবে। ওকে, তো এটার মানে দেখো যে এই তিনটে যে পাই চার্ট প্রেজেন্ট করা হয়েছে এই কোয়েশ্চেনে, সেটা ক্যাপচার করছে ডেটা মানে তথ্য, ইনফরমেশন, যেটা ডেসক্রাইব করছে পসিবলি ডেট্রিমেন্টাল মানে খারাপ কিছু সাপ্লিমেন্টস, অ্যাডেড খাবার যেটা আমরা আমেরিকানসরা নিচ্ছে, যেরকম সোডিয়াম আছে, স্যাচুরেটেড ফ্যাটস, আবার সুগার আছে, যেটা তারা ইনকর্পোরেট করছে। এখানে কিন্তু আমি কনজিউম দিইনি, কোয়েশ্চেন পেপারে কনজিউম ছিল, রাইট? উই চেঞ্জড ইট, উই মেড ইট ইনকর্পোরেটেড। এখানে ইটেন যদি দিতে, ইনটেক দিতে বা সামথিং, আই মিন this is I think a better option, more advanced. Okay, so you say ke tara eta khaচ্ছে নিচ্ছে কখন, within 4 standard American meals. Okay, এই যে 4 standard American meals, these are collocations. So if you use collocations, advanced vocabulary and proper sequence এর সাথে যদি এটাকে আমরা describe করে দিই, কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করে দিই, you get a beautiful introduction for your IELTS writing task 1. Pie chart এর second paragraph হলো overview paragraph. You see, pie chart overview. This is your, technically speaking, paragraph number 2. Okay? তো এই ওভারভিউতে আমাদেরকে কি করতে হবে? ওভারভিউতে যেটা আমাদেরকে করতে হবে, পুরো কোয়েশ্চেনটা দেখে, পাই চার্টের যে ডায়াগ্রামটা আছে সেটা দেখে ব্রড একটা আইডিয়া তোমাদেরকে শো করতে হবে, যে মোটা মোটা তুমি কি কি একদম প্রমিনেন্টলি দেখতে পাচ্ছ সেটা তোমাকে হাইলাইট করতে হবে, তোমাকে লিখতে হবে এই ওভারভিউ প্যারাগ্রাফে। চলো আর দেরি না করে পুরো প্যারাগ্রাফটা তোমাদের জন্য আমি লিখে দিয়েছি, এবার পড়ে শোনাবো, তারপর বোঝাবো। ব্রডলি স্পিকিং, কমা, একটা পজ দিলাম, American citizens ingested means they took, ate, consumed. ঠিক আছে, কোয়েশ্চেনে দেখো কনজিউম দেওয়া আছে, ওই ওয়ার্ডটা কিন্তু আবারও যদি তুমি ইউজ করো তাহলে এক্সামিনারের লাগবে যে তোমার মানে স্টক অফ ওয়ার্ডস অনেক কম বা লিমিটেশনস আছে, ওকে, ইংলিশে। সো ইউ নিড টু হ্যাভ আ গ্রেট লেক্সিক্যাল অর্ডার, your lexical abilities should be good, that means good vocabulary, all right? So ingested মানে took, eaten, I mean ate, consumed, খেয়ে নিয়েছে। Once again, broadly speaking, American citizens ingested the majority of their sodium and fat at dinner. তো চলো ছবিটাকে যদি আমরা দেখতে পাই, দেখতে যাও, তাহলে দেখতে পাবে যে এই ছবিতে তুমি দেখো ঠিক করে, ম্যাক্সিমাম যে আমেরিকান সিটিজেন্স আছে, দেখো ব্রডলি স্পিকিং মানে একটা ওভারভিউ হিসেবে, মানে একটা বৃহত্তম পিকচারে বড় করে যেটা দেখা যাচ্ছে ক্লিয়ার কাট প্রমিনেন্টলি, যে আমেরিকান সিটিজেন্স যারা আছে তারা কি খেয়েছে, তারা খেয়েছে মেজরিটি অফ দেয়ার সোডিয়াম, মানে ম্যাক্সিমাম তাদের যে সোডিয়াম কন্টেন্ট আর যে স্যাচুরেটেড ফ্যাটস, এরা ম্যাক্সিমামটা খেয়েছে কিন্তু ডিনারের সময়, রাতের খাবারে তারা ম্যাক্সিমাম সোডিয়াম আর ফ্যাটটা খেয়েছে, কনজিউম করেছে, দে টুক ইট অর দে ইনজেস্টেড, রাইট? তো তোমরা যখন দেখো পাই চার্টের ছবিটা দেখবে, তোমরা দেখতে পাবে যে সোডিয়াম ইনটেক করা হয়েছে 43%, 43% আমেরিকানসরা কিন্তু সোডিয়াম খেয়েছে ডিনারের সময়, রাতের খাবারে। আর ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাটস কিন্তু 37% আমেরিকান সিটিজেন্সরা দে টুক স্যাচুরেটেড ফ্যাটস অ্যাট ডিনার, 37%। তাহলে ওভারঅল দুটো যে তোমার যে ছবি আছে তুমি দেখতে পেলে যে মানে সোডিয়ামের পিকচারটা আর স্যাচুরেটেড ফ্যাটে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম হাইয়েস্ট পার্সেন্টেজ কিন্তু ডিনারের সময় এই দুটো যে খাবার আছে এই দুটো ম্যাক্সিমাম ইনটেক করা হয়েছে ডিনারের সময়। ইটস ভেরি ক্লিয়ার from the picture. Moving to the next line, while sugar intake occurred mainly during snacks. অর্থাৎ added sugar, যেটা লাস্ট যে গোলটা আঁকা আছে added sugars এর ওটা পাই চার্ট, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে added sugars ম্যাক্সিমাম কিন্তু খাওয়া হয়েছে ডিনারে না। ঠিক করে দেখো,
স্ন্যাক্স টাইমে কিন্তু ম্যাক্সিমাম লোকে এই অ্যাডেড সুগারটা খেয়েছে। 42% to be specific, right? 42% লোকজন আমেরিকানসরা they took sugar during the snacks. Clear? Next line. Another general perspective finds arekta amra perspective dekhte pacchi je breakfast contained the lowest percentages for all three nutrients. That means আমরা দেখলাম তিনটে যে পাই চার্ট আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেকফাস্ট কিন্তু সবচেয়ে কম পার্সেন্টেজ আমেরিকানসরা এই যে নিউট্রিশনস গুলো আছে বা এই যে খাবারগুলো রয়েছে নিউট্রিয়েন্টস গুলো, সোডিয়াম কোনোটাই শরীরের জন্য অতটা একেবারেই ভালো নয়, সোডিয়াম, স্যাচুরেটেড ফ্যাটস আর এই যে আমাদের অ্যাডেড সুগার, এই যে সুগার, এই যে আইটেমস গুলো রয়েছে এগুলো কিন্তু ব্রেকফাস্ট সময়েতে আমেরিকানসরা সব থেকে লিস্ট ইনটেক করেছে বা কম আর কি খেয়েছে। অ্যাজ পার দ্য ডায়াগ্রাম সোডিয়ামে আমরা দেখছি ব্রেকফাস্টের ইনটেক হয়েছে 14%, saturated fats 16% and also added sugar 16%, which is the lowest. So this way you can definitely go ahead and make overview paragraph. এইভাবে তোমরা একটা খুব সুন্দর overview paragraph বানাতে পারো। এর কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই কি তোমাকে এটাই লিখতে হবে। তোমরা চাইলে কিন্তু মানে পার ডায়াগ্রাম এভাবে লিখতে পারো যে সোডিয়ামে এতটা হাইয়েস্ট এতটা লোয়েস্ট, স্যাচুরেটেড ফ্যাটসে এত পার্সেন্ট মানে এটা হাইয়েস্ট এটা লোয়েস্ট, আবার যখন আমরা অ্যাডেড সুগার নিচ্ছি কোন সময় অ্যাডেড সুগার মানে ব্রেকফাস্টে ডিনারে লাঞ্চে কোন সময় সব থেকে ম্যাক্সিমাম লোক নিয়েছে খাবারটা খেয়েছে আর কখন লোয়েস্ট, এইভাবেও তোমরা চাইলে কিন্তু লিখতে পারো। কিন্তু যেটা হচ্ছে একটা ব্রড অ্যানালিসিস আমাদেরকে এই ওভারভিউতে করে দিতে হবে। ঠিক আছে, আই হোপ তোমরা ভালো করে বুঝে গেছো ওভারভিউ ব্যাপারটা। আমি সরে যাচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট চাইলে নিয়ে নিতে পারো ফুল স্ক্রিনের। ওকে ওকে, আর ইউ ডান? হয়ে গেছে, ভেরি গুড। এইবার আমরা যেটা শিখবো দ্যাট ইজ দ্য বডি প্যারাগ্রাফ 1 অ্যান্ড বডি প্যারাগ্রাফ 2। তো এই ধরনের রাইটিং টাস্ক 1-এ যেটাই তোমার কোয়েশ্চেন থাক না কেন রুল এটাই। ওকে, দিস ইজ দ্য সিক্রেট স্ট্র্যাটেজি দ্যাট ইউ ক্যান ফলো। এই স্ট্র্যাটেজি, এই স্মার্ট স্ট্র্যাটেজিটাতে যেটা আমরা দেখছি যে 4টে প্যারাগ্রাফ আমরা বানাবো। ইন্ট্রোডাকশন যেখানে প্যারাফ্রেজ করছি, ওভারভিউ যেখানে একটা ব্রড অ্যানালিসিস আমরা করছি, মেইন পয়েন্টস গুলো হাইলাইট করব, তারপরে আসছে বডি প্যারাগ্রাফ 1 আর বডি প্যারাগ্রাফ 2। এই বডি প্যারাগ্রাফ 1 আর বডি প্যারাগ্রাফ 2-তে আমরা মাইক্রো অ্যানালিসিস করব, মানে প্রত্যেকটা পার্ট যেটা আমাদের আছে সবটা খুঁটিনাটিটা আমরা শেয়ার করব। সো ইটস নোন অ্যাজ দ্য মাইক্রো অ্যানালিসিস। ওকে, এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি ম্যাক্রো অ্যানালিসিস। তো চলো ঝটপট যেটা লিখে দিচ্ছি তোমাদের জন্য পড়ে দিই। বডি প্যারাগ্রাফ নাম্বার 1 or specific details paragraph number 1. A specific analysis reveals that the combined totals of sodium at lunch and breakfast equaled the 43% taken at dinner. Right? Let's try to understand this line. A specific analysis, একটা নির্দিষ্ট বিশ্লেষণ রিভিল করছে, আমাদের দেখাচ্ছে যে that the combined মানে subtotal like সব নিয়ে একটা the combined totals of sodium at lunch and breakfast equaled, okay, সমান সমান হয়ে গেছে the 43% taken at dinner. সো তোমরা যদি পাই চার্টটা দেখো সেখানে তোমরা দেখবে যে সোডিয়ামের যে পাই চার্টটা আছে সেখানে 29% আমেরিকানসরা সোডিয়ামটা ইনটেক করেছে, দে কনজিউম, দে হ্যাড, তারা খেয়েছে সোডিয়ামটা 29% লাঞ্চে আর 14% খেয়েছে ব্রেকফাস্টে। তাহলে এইটার যদি আমরা টোটাল করে দেখি 29 plus 14 equals to 43%. 43% কিন্তু সোডিয়ামটা আমেরিকানসরা ডিনারে কনজিউম করেছে, সেটাই কিন্তু এখানে লেখা আছে a specific analysis। দেখো খুব ইজি হয়ে গেল, একদম ক্লিয়ার হয়ে গেছে। আই হোপ জাস্ট চেক দ্য ডায়াগ্রাম
and now after understanding the diagramটা বোঝার পর তোমরা লাইনটা দেখো। A specific analysis reveals that একটা নির্দিষ্ট analysis reveal করছে that the combined totals, দুটো টোটাল এখানে নেওয়া হয়েছে সোডিয়ামের, একটা লাঞ্চের আর ব্রেকফাস্টের, ঠিক আছে? লাঞ্চ 29%, দেখো ছবিতে 29% নিয়েছে মানুষজন আমেরিকাতে, আর ব্রেকফাস্টে সোডিয়াম কতটা নিয়েছে? 14%। এটা ইকুয়াল কত হলো? টোটাল ইকুয়াল হয়ে গেল 43%, যেটা খেয়েছে মানুষজন আমেরিকার যারা মানুষজন তারা 43% টোটাল হয়ে গেল যেটা খেয়েছে ডিনারে। সিমিলারলি মানে ঠিক একইভাবে the tallied percentage for saturated fats consumption for snacks and breakfast matched the 37% digested during dinner. এটার মানে কি? এটার মানে খুবই সিম্পল, ঠিক একইভাবে দেখো। Similarly, the tallied percentage for saturated fats consumption for snacks. Snacks এ দেখো, ছবিতে দেখো, snacks এ কত পার্সেন্ট দেখাচ্ছে বলো? 21%, right? 21%. And breakfast এ রয়েছে 16%. ছবিতে দেখে নাও, breakfast এ রয়েছে 16%, তাহলে 16 plus 21 কত হচ্ছে? 37%, which is digested। দেখো এটা ম্যাচ করে গেল, it is matching this 37% digested during dinner। রাতের খাবারের সাথে এটা 37% ডিনারে একদম আমাদের ম্যাচ করে যাচ্ছে। ক্লিয়ার? খুব ইজি, আই এম শিওর ইট ইজ একদম ইজি। ছবির সাথে দেখো, খুব সিম্পল ভাবে বুঝে যাবে। নাও লাস্ট লাইনটা পড়বো এই প্যারাগ্রাফের। ইন আ লাইক ম্যানার, একইভাবে আমরা দেখছি টু দ্য প্রিভিয়াস পয়েন্টস, আগের এই অ্যানালিসিস গুলোর মতনই কনসলিডেটেড সুগার ইনজেকশন, এই যে অ্যাডেড সুগারের যে খাওয়াটা হয়েছে মানুষজন আমেরিকানসরা খেয়েছে ডিনারে, কনসলিডেটেড সুগার ইনজেকশন পার্সেন্টেজেস অ্যাট ডিনার অ্যান্ড লাঞ্চ। এবার ডিনারে অ্যাডেড সুগার আর লাঞ্চে অ্যাডেড সুগার মানুষজন যতটা খেয়েছে সেটা প্যারালাল হয়ে গেল, মানে ইকুয়াল হয়ে গেল, সেম হয়ে গেল, ম্যাচ করে গেল। 42% মানুষজন যেটা খেয়েছে স্ন্যাক টাইমে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? সো এই যে অ্যাডেড সুগার আছে, এই অ্যাডেড সুগারটা আমেরিকানসরা ডিনারে কতটা পার্সেন্ট খেয়েছে? 23%। 23% লোকজন ডিনারে অ্যাডেড সুগার খেয়েছে, আর লাঞ্চে কতটা খেলো? 16%। সো লাঞ্চে খেলো 16%। সো এই যে সুগারটা মানুষজন আমেরিকাতে যেটা ডিনার আর লাঞ্চে খেলো, সেইটা টোটালটা দেখা যাচ্ছে স্ন্যাক টাইমের সাথে ম্যাচ করে গেল, সেম হয়ে গেল, ঠিক আছে? অর্থাৎ 23% প্লাস 19% ইকুয়ালস টু 42%, যেটা কিনা স্ন্যাক টাইমে সুগারটা ইনটেক হয়েছে। ক্লিয়ার? আই হোপ ইটস রিয়েলি ক্লিয়ার টু এভরিবডি। সো দেখো, এইভাবে কিন্তু যদি তোমরা কোনো একটা স্পেসিফিক বডি প্যারাগ্রাফ লেখো, you will get the best band score, because কি হয়, একটা মেকানিক্যাল ভাবে যদি আমি লিখি, মানে এটা ডিনারে এত পার্সেন্ট, লাঞ্চে এত পার্সেন্ট, স্যাচুরেটেড ফ্যাট এত পার্সেন্ট, অ্যাডেড সুগার এত পার্সেন্ট, it becomes a very robotic, mechanical, boring piece of writing. কম্প্যারিজনস করতে হয় আমাদের এই যে ডায়াগ্রাম কোয়েশ্চেনটা আছে, এখানে যদি তুমি একটু স্মার্টলি কম্প্যারিজনস করতে পারো তাহলে ইটস ভেরি গুড ফর ইউ, অনেক ভালো ব্যান্ড স্কোর পেতে আমাদের সাহায্য করবে। সো একটু স্মার্টলি যদি একটু প্লাস মাইনাস করে নেওয়া যায় তাহলে কিন্তু কম্প্যারিজনস যেটা তোমরা করবে সেটা খুবই ইন্টারেস্টিং হবে আর স্ট্যান্ড আউট করবে তোমার আনসারটা। কিন্তু এখানে আর একটা কথা বলে দিই, যারা ম্যাথসকে ভীষণই ভয় পাও আর ম্যাথসের ধারের কাছে যেতে চাও না, ইটস ফাইন, ওকে, বিকজ ইভেনচুয়ালি ইয়োর ইংলিশ ম্যাটার্স। তুমি ক্যালকুলেশনের ভয়ে বা ওইখানে যদি তুমি নার্ভাস হয়ে গিয়ে রাইটিংটা ডাউন হয়ে যায়, দেন দ্যাটস আ ডেঞ্জার সাইন। সো আই উড সাজেস্ট যারা কমফোর্টেবল আছো এইভাবে যদি করো, ডাবল থামস আপ। বাট ইফ ইউ আর নট সো কমফোর্টেবল উইথ ইয়োর ম্যাথস, তাহলেও ঠিক আছে, তুমি নিজের মতো করে লিখতে পারো, প্রোভাইডেড তোমার ভোক্যাবুলারিটা ভালো হতে হবে। সো এখানে দেখো আমি কিরকম ওয়ার্ডস ইউজ করেছি। ভোক্যাবুলারি, আই উইল শো ইউ, লাইক আ স্পেসিফিক অ্যানালিসিস রিভিলস। রিভিলস ইটস আ গুড ওয়ার্ড, ওকে, মানে শো করছে, ইউ ক্যান সে ডেপিক্ট করছে, ডেমনস্ট্রেট করছে, ইয়েস।
So your lexical ability মানে choice of word should be good, like combined totals. Can you see? Equaled একটা জায়গায় দিয়েছি match করছে, তাই না? Same word কিন্তু repeat না করাই ভালো IELTS এ. You need to show your range of words. Okay, it will help you score the best band. Okay, so match করছে হয়ে গেল, এখানে আবার দিলাম দেখো parallel. Same বোঝাতে কত রকমের words use করা যেতে পারে. So your lexical ability matters. এবার আসছে ভালো band score পেতে writing এ. Next point হলো তোমার coherent writing. Your writing should be well connected. So এই প্যারাগ্রাফে যদি দেখো I've used similarly. Yes, similarly. Next ধরো I have said in a like manner. এইগুলো কিন্তু আমার সেন্টেন্স গুলোকে খুব সুন্দর কানেক্ট করে দিতে সাহায্য করছে, একটা ফ্লো আসছে। So this is another trick of getting the best band score. Next point হলো obviously spelling mistakes করা যাবে না, আর grammatically sentence constructionটা correct হতে হবে। And fourth point, যদি non mechanical ভাবে লিখতে পারো, you know, that's great, because examiner এরও excitement হবে তোমার পেপারটা চেক করতে। আজকে আমরা ডিসকাস করব এই body paragraph 2, and with this it is the end of today's episode and also the end of pie chart discussion. চলো ঝটপট দেখে নি আজকের এই লাস্ট প্যারাগ্রাফটা, যেটা হতে চলেছে আমাদের স্পেসিফিক ডিটেলস অর বডি প্যারাগ্রাফ নাম্বার 2। কিন্তু এটা পড়ে বোঝাবার আগে যারা নতুন দেখছো তাদের জন্য বলে দিচ্ছি, পুরনো যারা দেখছো তাদের জন্য রিক্যাপ, একটা রিভিশন। মনে রেখো রাইটিং টাস্ক 1 এ কিন্তু 4টে প্যারাগ্রাফ মূলত লিখতে হবে। ইন্ট্রোডাকশন, যেখানে কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করতে হবে। নাম্বার 2 হচ্ছে আমাদের যেটা ওভারভিউ, যেটা ব্রড অ্যানালিসিস করতে হবে। নাম্বার 3 হচ্ছে স্পেসিফিক মাইক্রো অ্যানালিসিস গুলো করতে হবে। আর লাস্ট যেটা প্যারাগ্রাফ, সেখানেও মাইক্রো অ্যানালিসিস করতে হবে, স্পেসিফিক ডিটেলস দিতে হবে। কোন রকম কনক্লুশন কিন্তু ভুলেও দিও না এই টাস্কে, ইট ইজ নট অ্যাট অল required. Okay, তোমরা কোনো এক্সট্রা মার্কস পাবে না for a conclusion, so don't write it. Let's read it and try to understand. So let's start. Regarding Americans absorbing sugar in the course of the day, the percentages steadily rose by 3% between breakfast and lunch. So এই লাইনে তোমরা দেখতে পাচ্ছো কি লেখা আছে, যে আমেরিকানসরা এই যে সুগারটা সারা দিনে নিয়েছে, ব্রেকফাস্টের থেকে লাঞ্চে 3% বেড়ে গেছে মাত্রাটা। সো ব্রেকফাস্ট ছিল 16%, কিন্তু লাঞ্চে অ্যাডেড সুগার কনজিউম করা হয়েছে 19%। সো 16, 17, 18, 19, 3%-এর একটা রাইজ আছে। আবার পড়ছি, দেখে নাও মানেটা। রিগার্ডিং Americans absorbing sugar, here I've used the word absorbing, that means consuming, right? So choice of words matter করে। যত তুমি ভেরিয়েশনস আনবে, সিনোনিমস ইউজ করতে পারবে, তত হাই চান্স একটা ভালো ব্যান্ড পাওয়ার IELTS এ। ওকে, and so let's read it. So regarding Americans absorbing sugar, আমেরিকানসরা যে সুগার খাচ্ছে ইন দ্য কোর্স অফ দ্য ডে, মানে সারাটা দিনের মধ্যে যে সুগার খাচ্ছে, দ্য পার্সেন্টেজেস স্টেডিলি রোজ, খুব শার্প একটা রাইজ হয়ে গেল, পার্সেন্টেজ উঠে গেল, মাত্রা রাইজ হচ্ছে, বাড়ছে আর কি 3%। কতটা বাড়ছে? বাই 3% বিটুইন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। সো ব্রেকফাস্টের ছবিতে দেখো, ডায়াগ্রামটা দেখো, তোমরা দেখতে পাবে ব্রেকফাস্টে ছিল 16% আর লাঞ্চে হয়ে গেল 19%, তাহলে 3% বেড়ে গেল, সেটাই এখানে লেখা আছে। অ্যান্ড দেন 4% ফ্রম লাঞ্চ টু ডিনার, তো অ্যাডেড সুগারটা আবার লাঞ্চ থেকে যখন ডিনারে গেল 4% আরো বেড়ে গেল, অর্থাৎ লাঞ্চে ছিল 19% আর ডিনারে হয়ে গেল 23%, তাহলে 19, 20, 21, 22, 23, 4% বেড়ে গেল। ইয়েস, চলো ঝটপট দেখে নি তাহলে নেক্সট লাইনে আমরা কি লিখেছি।
as opposed to the other nutrients, অন্যান্য যে nutrients গুলো আছে in comparison to added sugar, অর্থাৎ আমাদের saturated fats and sodium, সেটার ব্যাপারে আমরা কি লিখেছি? The citizens took in sodium, ঠিক আছে? সোডিয়াম খেয়েছে the citizens of America obviously at the same 14% for snacks and breakfast. তার মানে যদি সোডিয়ামের তোমরা পাই চার্টটা দেখো, তোমরা নোট করবে যে ব্রেকফাস্টেও 14%, আবার স্ন্যাক্সেও 14%। তার মানে সোডিয়ামটা আমেরিকার মানুষজন কিন্তু ব্রেকফাস্টেও 14% খেয়েছে, আবার স্ন্যাকিং টাইমেও 14% খেয়েছে, একদম সেম অ্যামাউন্ট। এই স্মার্ট অবজারভেশনস গুলো তোমাদের এনে দেবে বেস্ট ব্যান্ড স্কোর। যদি জাস্ট একটা মেকানিক্যাল ওয়েতে আমরা লিখি যে ব্রেকফাস্টে এত, লাঞ্চে এরকম পার্সেন্টেজ দেখাচ্ছে, ডিনারে এরকম দেখাচ্ছে, জাস্ট একটা বেসিক সেন্টেন্স যদি তুমি ধরো লেখো যে এই পার্সেন্টেজ আছে, সিম্পল স্মল লাইনস, ইটস ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু গেট আ গুড ব্যান্ড স্কোর। তাই এখানেই আসছে দি আর্ট অফ রাইটিং। ওকে, চলো নেক্সট লাইনটা ঝটপট দেখে নিই। On a final note, between breakfast and lunch, the saturated fat jumped 10% and then an additional 11% from lunch to dinner. Very easy, I'll explain it. So, এই লাইনে আমরা দেখতে পাচ্ছি যে saturated fats আমেরিকার মানুষজনরা কিভাবে খেয়েছে, কতটা খেয়েছে। দেখো, অন আ ফাইনাল নোট, অবশেষে এটা আমরা লিখছি যে বিটুইন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ, ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যে স্যাচুরেটেড ফ্যাটটা 10% বেড়ে গেছে। ছবিতে দেখো পাই চার্টের ব্রেকফাস্ট দেখানো হচ্ছে, স্যাচুরেটেড ফ্যাটের ব্রেকফাস্ট পোর্শনটা হচ্ছে 16% আর লাঞ্চ পোর্শনটা দেখানো হচ্ছে 26%। সো দ্যাট মিনস ইটস আ ক্লিয়ার কাট 10% জাম্প। এখানে আমরা ইউজ করলাম জাম্প, রাইট? বেড়ে গেছে। তো বেড়ে গেছে এটা আমরা কতভাবে শো করছি তোমরা দেখতে পাচ্ছ। এখানে স্টেডিলি রোজ হলো, এখানে আমরা দেখছি where is it? Yes, jumped. So this shows your choice of words, your strong lexical ability, মানে your vocabulary. Okay, so let's move to the next part. And then an additional 11% from lunch to dinner. তার মানে লাঞ্চ থেকে ডিনারে আবার 11%-এর হাই একটা রাইজ হয়ে গেছে, একটা জাম্প হয়ে গেছে, একটা ইনক্রিজ হয়ে গেছে, রাইট? তোমরা স্যাচুরেটেড যে ফ্যাটস আছে এটার পাই চার্টটাতে গিয়ে দেখো, লাঞ্চে খুব স্পেসিফিকলি লেখা আছে 26%। 26% মানুষজন লাঞ্চে স্যাচুরেটেড ফ্যাটস খেয়েছে, আর ডিনারে খেয়েছে 37। সো ইট ইজ 11% হাই, তাই না? 11%-এ ব্যাপারটা বেড়ে গেল। সো কংগ্রাচুলেশনস এভরিবডি, খুব সাকসেসফুলি তোমরা কিন্তু আইএলস একাডেমিকের রাইটিং টাস্ক 1-এর পাই চার্ট লিখতে শিখে ফেলেছো। যারা আগের এপিসোডস গুলো মিস করে গেছো, ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি প্যারাগ্রাফ 1 আর এটা অফকোর্স 2, তো প্রিভিয়াস এপিসোডস এর জন্য তোমরা ডেসক্রিপশনে গিয়ে দেখো, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক রয়েছে। পুরো পাই চার্টটা কিন্তু তোমরা খাতায় একদম সুন্দর করে লিখে নাও, আর কোনো ডাউটস থাকলে, প্রবলেমস থাকলে ডেফিনেটলি কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলো না। Thank you so much for watching, everybody. Stay connected. May God bless each one of you. Bye-bye.